প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সিনিয়র সচিব এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, সাবেক সচিব এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব আবু আলম শহীদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। বিচার বিভাগ সংস্কারে চলছে আলোচনা, প্রধান বিচারপতি। রাজনৈতিক বক্তব্যে ঢুকতে চাই না সিইসি। শৃঙ্খলা ফিরছে না ঋণে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত, আমরা ভুল করলে পস্তাতে হবে তারেক রহমান। আয়নাঘর নিয়ে তথ্য শিউরে ওঠার মতো, ইউনুস। মানবজমিন। দ্য হিন্দুর চোখে খালেদা জিয়ার প্রত্যাবর্তন, বেহাল বিমা, লাখো মানুষের কান্না। সরেজমিন জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সহজে মিলছে না অর্থ, ভোগান্তি। ট্রাম্পের সঙ্গে নৈশভোজে যোগ দিতে $10 লাখ। নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর। সমকাল। সীমান্ত বাণিজ্যে কমিশন চায় আরাকান আর্মি। ইউনুসকে বেইজিং নিতে মরিয়া চীন, পাঠাতে চায় বিশেষ উড়োজাহাজ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর, নজিরবিহীন ধ্বংসস্তূপে জীবনের উল্লাস। কালের কণ্ঠ। শিল্প চালুর আগেই ঋণ খেলাপি, বিনিয়োগ করে চাপে ব্যবসায়ীরা। সুসম্পর্কে ধারাবাহিকতার আশা অন্তর্বর্তী সরকারের, বাংলাদেশ যুক্তরাষ্ট্র। কালবেলা। রেমিট্যান্সে এস আলমের ভয়াবহ ছোবল। পিলখানা হত্যা, বিস্ফোরক মামলায় জামিন 2.5 শতাধিক আসামির। এজলাস ভাগাভাগি করে বিচার চলে 23 জেলায়। প্রতিদিনের বাংলাদেশ। রমজানের পণ্যে ভয় ধরাচ্ছে ভ্যাট, ডলারের বাজার অস্থিতিশীল। ভারতকে কড়া বার্তা দেওয়ার তাগিদ সাবেক কূটনীতিকদের। আমার দেশ। ফ্যাসিবাদ পতনে ফিরেছে ধর্মীয় স্বাধীনতা। সংবিধান সংশোধনও হবে অধ্যাদেশ জারি করে। 2.25 লাখ কোটি টাকা হাতিয়েছেন এস আলম। দৈনিক দিনকাল। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ তারেক রহমানের। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়। সংস্কার ও নির্বাচন একসাথে চলতে পারে, মির্জা ফখরুল। কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র দিলেন তারেক রহমান। দৈনিক সংগ্রাম। সংস্কার প্রস্তাব পর্যালোচনা করছে রাজনৈতিক দলগুলো। কাঙ্ক্ষিত সংবিধান পেতে প্রয়োজন ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। আর্জেন্টিনার সঙ্গে আবেগের সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের আহ্বান প্রধান উপদেষ্টার। দৈনিক করতোয়া। শিগগির আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। আমরা বেঁচে থাকতে সীমান্তে কেউ আসতে পারবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান, ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ওয়াই বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস টার্নস টু ইম্পোর্টেড ইয়ার্ন ফেব্রিক্স ডেসপাইট লোকাল সাপ্লাই। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আমরা দেখেছি যে প্রায় সবগুলো দৈনিকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উদযাপনের সংবাদটি প্রাধান্য পেয়েছে এবং সেখানে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি কথা বলেছেন। তার বক্তব্যকে এখানে উদ্ধৃত করা হয়েছে যে বিএনপি যদি ভুল করে তাহলে পস্তাতে হবে, সতর্ক থাকতে বলেছেন। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ। আমরা সকাল থেকে নানা কর্মসূচি দেখেছি। মেজর জেনারেল জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, তো উনি তো স্বাধীনতা যুদ্ধে তার বিশেষ অবদান আছে এবং বিশেষ করে বঙ্গবন্ধুর পক্ষে উনি যখন স্বাধীনতার একটা ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণাটা কিন্তু সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে আলোড়িত হয়েছিল এবং এটা একটা শক্তি জুগিয়েছিল মুক্তিযোদ্ধাদের মনে, মানে যুদ্ধের প্রথম দিকে। তারপর তো উনি সেক্টর কমান্ডার ছিলেন, পরে এসে উনি রাজনৈতিক দল করলেন এবং তিনি নৃশংসভাবে নিহত হন। তার রাজনৈতিক দল কিন্তু 1991 সালে জনগণের ভোটে ক্ষমতায় এসেছিল, তার প্রতিষ্ঠিত দল
যদিও সেই দলকে বলা হয় যে এটা ক্যান্টনমেন্টের দল, কিংস পার্টি। তো তারপর 2001-এও তারা ক্ষমতায় এসেছিল। তো সুতরাং সেই দল কিন্তু বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে এখন জনগণের দল হিসেবে পরিচিত হয়েছে। স্বাভাবিকভাবে তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এবং তাকে মূল্যায়ন করতে হবে এবং নিরপেক্ষ নির্মোহভাবে একটা মূল্যায়ন করা দরকার। আমাদের দেশে তো রাজনৈতিক নেতাদের মূল্যায়ন নির্মোহ এবং নিরপেক্ষভাবে করা হয় না, সবসময় দলীয় দৃষ্টিভঙ্গি থেকে করা হয়। তারেক রহমান সাহেব যেটা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, মানে যেহেতু আজকে তার জন্মদিন ছিল, জন্মদিন উপলক্ষে উনি বলেছেন এবং সেটা তার পার্টিকে দলকে সংগঠিত করার জন্য, দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য এবং দলের ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে সেটা তিনি তুলে ধরেছেন এবং কোনো ভুল করা যাবে না সেটা তিনি কর্মীদেরকে বলেছেন। কেননা বেশ কিছু অভিযোগ এসছে যে এই যে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে নানান ধরনের কিছু কাণ্ডে তাদের পার্টির তৃণমূল পর্যায়ের কর্মীরা যুক্ত হয়ে গেছেন, কিছু নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং তারা তো ভাবছেন যে তারা ভবিষ্যতে যে নির্বাচন হবে এই নির্বাচনে তাদের যে শক্তি আছে সেই শক্তির কারণে তারা জনগণের রায় পেয়ে হয়তো সরকার গঠন করতে পারবেন। তো জিয়াউর রহমানকে শ্রদ্ধা, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তো এই সংবাদের উপশিরোনাম রয়েছে দুটো, একটি হচ্ছে মাজারে শ্রদ্ধা জানিয়ে ফখরুল, নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার। তার পাশে দ্য হিন্দুর প্রতিবেদন, এটা আরও কয়েকটি সংবাদপত্র আলাদা শিরোনাম হিসেবেও রয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদন, ভারতীয় সংবাদপত্র, রাজনীতিতে খালেদা জিয়ার প্রত্যাবর্তন। হ্যাঁ, রাজনীতিতে খালেদা জিয়া প্রত্যাবর্তন করেছেন, তিনি তো খুবই অসুস্থ, মানে ওই অর্থে তার প্রত্যাবর্তনটা কেমন হবে, তিনি কি তার দলের হাল ধরতে পারবেন কি না, বা তিনি কতটা সুস্থ হয়ে যদি তার দলকে জনগণ ভোট দেয় তখন সরকার পরিচালনায় তার ভূমিকা কি হবে, এই বিষয়ে তো আমরা এখনও স্থির নিশ্চিত না। বাট তার একটা প্রত্যাবর্তন হয়েছে, কারণ তিনি তো গত 15 বছর ধরেই কারাগারে এবং অন্তরীণ ছিলেন, অনেক মামলা ছিল তার বিরুদ্ধে, সেই মামলাগুলোর একটা নিষ্পত্তি হয়েছে এবং তিনি যখন বিদেশে চিকিৎসার জন্য গেলেন তখন তো হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল তাকে দেখার জন্য, এবং সেই অর্থে তার একটা রাজসিক প্রত্যাবর্তন হয়েছে বা জনগণের মধ্যে তার একটা প্রত্যাবর্তন হয়েছে, এটা তো বলতেই হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো তাদের এটা পার্টির স্ট্যান্ড, এটা তার ব্যক্তিগত স্ট্যান্ড না। তারা মনে করছেন যে নির্বাচনটা তাড়াতাড়ি হওয়া দরকার এবং তারা জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনটা করতে বলছেন এবং তারা মনে করেন যে এই নির্বাচন এই সময়ের মধ্যে করা সম্ভব, কারণ তাদের কাছে প্রমাণক আছে যে অতীতে তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হয়েছিল 91, 96, 2001-এ, তখন 90 দিনের মধ্যেই নির্বাচন করা সম্ভব হয়েছিল। তা নির্বাচন কমিশন যেমনটা বলেছে যে তারা মোটামুটি প্রস্তুত এবং ওনারাও মনে করছেন যে নির্বাচন করা যেতে পারে। বাট দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হইতে হবে। ঐক্যমত্যে যদি না পৌঁছতে পারেন তাহলে তো শুধুমাত্র তারা দাবি করলে তো সেই সময়ের মধ্যে নির্বাচন হবে না, যেখানে আমরা দেখছি যে জামাতে ইসলাম, অন্যান্য ইসলামী দল এবং ছাত্রদের যে সমন্বয়করা যে দলটা করতে চেষ্টা করছেন নাগরিক কমিটি করে, সেই দল তো এখনও গঠিত হয়নি, দলের নামও তো আমরা জানি না। সুতরাং তাদের একটা ফরমেশন হওয়ার পরে তারা কি বলেন, তারা তো বড় স্টেক হোল্ডার এখন, তো সব অংশীজনের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতেই একটা নির্বাচন তো হতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকার তো অনেক দিনের জন্য, দীর্ঘ সময়ের জন্য আসেনি এই সরকার, মানে মাঝামাঝি একটা সরকার। তো মাঝামাঝি সরকার কতদিন থাকবে এটাও নির্ধারিত হতে পারে আলাপ আলোচনার ভিত্তিতে। একটা টাইমলাইন কিন্তু পাওয়া গেছে, যেটা প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন, নোবেল লরেট যিনি প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে কিছু কিছু সংস্কার করে যদি নির্বাচন করি আমরা তাহলে ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন করা সম্ভব। আর রাজনৈতিক দলগুলো যদি আরও কিছু সংস্কারের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেন তখন জুন জুলাইয়ের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব। তার মানে এখন থেকে 1.5 বছরের মধ্যে অথবা এখন থেকে 11 মাসের মধ্যে একটা নির্বাচন করতে চান অন্তর্বর্তীকালীন সরকার, সেটা বোঝা যায়। বাট কখনো কখনো আবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নানান কথাবার্তা বলেন, তখন আবার একটা কনফিউশন ক্রিয়েট হয়। রোড ম্যাপের ব্যাপারে তারা কথা বলেন, অন্যান্য বিষয়ে কথা বলেন, তখন কনফিউশন সৃষ্টি হয়। আজ ট্রাম্পের শপথ, বাইডেন অধ্যায়ের অবসান যুক্তরাষ্ট্রের। আমরা জানি যে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে এই শপথের দিন আমরা জেনেছিলাম। এটাও কিন্তু একটা বড় প্রত্যাবর্তন। ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনি একটা নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন এবং বেশ ভালোভাবে পরাজিত হয়েছিলেন। আবার এখন উনি বেশ ভালোভাবে প্রত্যাবর্তন করেছেন। সো আমেরিকায় দুটো বাইপার্টিজান সিস্টেমে কখনো ডেমোক্রেটরা ক্ষমতা থাকে, কখনো
রিপাবলিকানরা থাকে। ট্রাম্পের ক্ষমতায় আরোহণ এবং ট্রাম্পের শপথের পরে বেশ কিছু পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে বা পরিবর্তন ঘটতে পারে। ইতিমধ্যে কিছু আলামত পাওয়া যাচ্ছে। ট্রাম্প 100 দিনের মধ্যে চীন এবং ভারত সফর করবেন এরকম একটা সংবাদও আসছে, এবং কিছু কিছু তারা তাদের যে আগে যারা দায়িত্ব পালন করেছে কূটনীতিক তাদেরকে তলব করেছেন এবং তাদেরকে সরিয়ে দিচ্ছেন। গাজাতে অলরেডি একটা শান্তি স্থাপিত হয়েছে, আজকে থেকে এটা কার্যকর হয়েছে। সো এটা ট্রাম্পের যে প্রত্যাবর্তনের সাথে কতটা কানেক্টেড সেটাও গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। যদিও ডেমোক্রেটিক পার্টি বাইডেন এটার কৃতিত্ব দাবি করেছেন, তো এতদিনও হয়নি, এই সময় হওয়াটাকেও ইম্পর্টেন্ট। এবং কিছু অর্থনৈতিক পরিবর্তনও তিনি আনার চেষ্টা করবেন। গত টার্মে উনি যা যা করেছিলেন বিশ্ব থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো, এই টার্মে উনি হয়তো সেটা করবেন না। বাট আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখার জন্য যে ট্রাম্প সাহেব তাদের দায়িত্ব নেওয়ার পরে তিনি কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন আনেন। বাট বেশ কিছু পরিবর্তন আনবেন, এটা মানে প্রত্যাশিত, এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা আবার এর পাশাপাশি আরেকটি শিরোনাম এর সঙ্গেই সম্পৃক্ত, সেটি হচ্ছে সম্পর্কে ধারাবাহিকতার আশা অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে। আসলে মানে বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক, এটা ধারাবাহিক থাকারই কথা। গভর্নমেন্ট চেঞ্জের জন্য সম্পর্কটা হঠাৎ করে অন্যরকম হয়ে যাবে এরকমটা হয় না, সাধারণত হওয়ার কথা না। বাট আমরা তো সম্পর্ক বজায় রাখার জন্য দেশের পক্ষ থেকে, মানে প্রত্যেকটা দেশের নিজস্ব কাজ আছে। আপনি যদি অযথা কোনো বিষয় তিক্ততা সৃষ্টি করতে চান, যেটা বিগত সরকারের আমলে করা হয়েছিল, আমেরিকার সাথে নানান কথাবার্তা বলা হয়েছে, এমনকি আমেরিকান অ্যাম্বাসেডর যেখানে যেতেন সেখানে বাধা দেওয়া হতো। একবার তো আমেরিকান অ্যাম্বাসেডরের উপর আক্রমণের একটা ঘটনা ঘটেছিল। তো এবং নানান কথাবার্তার মধ্যে দিয়ে আমরা মার্কিন যে কূটনীতিকরা, বিশেষ করে মার্কিনদের সাথে আমাদের একটা দূরত্ব সৃষ্টি করা হয়েছিল। তো নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবেন, মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড পলিটিক্সে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। তাদের আমাদের অনেক সমালোচনা আছে। আমার ছোটোবেলায় তো তাদেরকে সাম্রাজ্যবাদ ডাকতাম, এবং মার্কিনের ওখানে ভিয়েতনাম বিষয়ে মিছিল মিটিংয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে আমাদের দেশে। তাদের মার্কিন সেন্টারে প্রেস ক্লাবের সামনে মতিউর নিহত হয়েছিলেন, আরেকজন নিহত হয়েছিলেন। সো আমাদের দেশে তো আমরা মার্কিনদের সম্পর্কে একটা ধারণা থাকে জনমনে। বাট মার্কিনিরা, আমেরিকা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, কেন আমেরিকার সাথে আছে গ্রেট ব্রিটেন, ইউরোপও আমেরিকার সাথে আছে, কানাডা আছে, জাপান তাদের সাথে আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আছে। সো তাদের জোটটা কিন্তু খুব স্ট্রং, এবং এটাকে আমেরিকা লিড করে। সো আমাদের অবশ্যই আমেরিকার সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য যত ব্যবস্থা নেওয়া দরকার, কূটনৈতিক ব্যবস্থা, সেটা আমাদেরকে নিতে হবে, এবং কারেক্টলি অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটবে, এটা আমার প্রত্যাশা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, সেই শিরোনাম আমরা দেখেছি। এ নিয়ে গেল দিনও নাটকীয়তা ছিল, নাটকীয়তার পরই আবার কার্যকর হয়েছে, এটিও শিরোনামে উল্লেখ করা হয়েছে। একটি শিরোনাম আমরা দেখেছি যে মানে নজিরবিহীন ধ্বংসস্তূপে এখন আবার জীবনের উল্লাস, এরকম শিরোনাম। অর্থাৎ কত প্রাণহানি, কত ধ্বংসস্তূপ, সেটারও চিত্র আমাদের দেখতে পাচ্ছি। না, এটা তো বিশাল, মানে এই যুদ্ধতে তো নিহতের সংখ্যা যদি আমরা দেখি 47-48 হাজার মানুষ নিহত হয়েছেন, এবং গতকালও 100-র উপরে মানুষ নিহত হয়েছে, বা কেউ কেউ বলেন হত্যা করা হয়েছে। তো এখন এই যুদ্ধ থেকে শান্তি হয়েছে, এটা ভালো কথা। খুব এটা একটা মানে আমাদের জন্য আনন্দের বলবো না, বাট আমরা বলতে পারি যে ওখানে একটা শান্তি স্থাপিত হলে যে যুদ্ধটা হবে না, আর লোকের মৃত্যু হবে না, আর কিছু ধ্বংস হবে না। বাট অলরেডি যে ধ্বংস হয়েছে সেটা এখন ঠিক করার বিষয়। এই যুদ্ধের ব্যাপারে মনে হয় সকলকে চিন্তা করতে হবে, মানে এরকম যুদ্ধের প্রয়োজন আছে কিনা। হামাসের যে আক্রমণ ছিল ইসরায়েলে, এবং তার পরিণতিতে বা তার কারণে যে ইসরায়েল যেটা করলো, তো সেই পুরা ওই এলাকা জুড়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, টেনশন ক্রিয়েট হয়েছিল। লেবাননে হিজবুল্লাহর ওখানে হামলা করেছে, ইভেন ইরানে এসে হামলা করেছে, সিরিয়াতে আসাদের পতনের পর সিরিয়াতেও হামলা করেছে ইসরায়েল। সো ওই মধ্যপ্রাচ্যে একটা শান্তি আসলে খুঁজে বের করতে হবে। এই মধ্যপ্রাচ্যের এই যে যুদ্ধবিরতি, এটা কতদিন টিকবে, সব পক্ষ যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলবে কিনা, এবং তারপরেও যেহেতু আমেরিকায় একটা পরিবর্তন হচ্ছে, এবং সারা পৃথিবীতে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এবং অন্যান্য যারা এগুলোর সাথে যুক্ত, এবং আরব বিশ্ব, সকলকে মিলে চিন্তা করতে হবে, আসলে একটা শান্তির পথ খুঁজে বের করতে হবে। এনাফ ইজ এনাফ, কেন এটা তো চলছে প্রায়
ওদিকে যদি 60 বছর ধরেন আর এদিকে 24 বছর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তো এই সমস্যা, যেদিন থেকে ইসরায়েলের রাষ্ট্রের গোড়াপত্তন হলো। তো এই সমস্যা আসলে সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান না করে এই যুদ্ধবিরতি কতদিন কার্যকর থাকবে এটা তো বলা মুশকিল, বাট এই সমস্যার একটা সম্মানজনক নিষ্পত্তি করতে হবে। টু স্টেট যেটা ধারণা ছিল, সেই ধারণার ভিত্তিতে এগোনো যায় কিনা এটা করতে হবে। কেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রসঙ্গ আসে, উনি কিন্তু টু স্টেট এটার ব্যাপারে ওনার একটা মন্তব্য ছিল, টুইট ছিল, যে উনি এটা মনে করেন না যে এখানে কোনো টু স্টেট সলিউশন হতে পারে। সুতরাং ওনাকেও কনভিন্স করার ব্যাপার আছে এবং রিপাবলিকান পার্টিকে কনভিন্স করার ব্যাপার আছে যে তারা কিভাবে এটাকে শান্তিটাকে আরও প্রলম্বিত করবেন এবং শান্তিতে রূপান্তর করবেন। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলের সঙ্গে এই যুদ্ধবিরতির সম্পর্ক কতখানি বলে আপনি মনে করেন? সম্পর্ক একটা আছে। যুদ্ধবিরতি যে এখন যে যুদ্ধবিরতির হলো সম্পর্ক অবশ্যই আছে। একটা চেষ্টা তো চলছিল, বাইডেন প্রশাসনের সময় অনেক চেষ্টা করা হয়েছে, বাট রিপাবলিকান পার্টি ক্ষমতায় আসলে কোন দিকে যাবে এটা চিন্তা ভাবনা করে দুই পক্ষই হয়তো তাড়াতাড়ি একটা নেগোসিয়েশনে পৌঁছে গেছেন। সম্পর্ক আছে। এই সম্পর্কটা ভবিষ্যতে আরও বোঝা যাবে যে এটার মানে নতুন প্রেসিডেন্ট যোগ দেওয়ার পরে, দায়িত্ব নেওয়ার পরে এই যুদ্ধবিরতি এবং শান্তি কতটা কার্যকর হয় সেটা দেখতে হবে। সেটা এই মুহূর্তে মন্তব্য করাটা খুব কঠিন। আমরা আরেকটি শিরোনাম দেখছি আমাদের সামনে। ইউনুসকে বেইজিং নিতে মরিয়া চীন, পাঠাতে চায় বিশেষ উড়োজাহাজ। এবং এর উপর শিরোনামগুলো এরকম যে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, এবং মার্চে শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক চাইছে চীন, এবং স্বার্থ রক্ষা করে এই দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। এর মধ্যে চীনের সাথে তো বাংলাদেশের বেশ বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক এবং লোন মানে G2G সম্পর্ক একটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যে আলোচনা করি যে আমাদের যে বাণিজ্য ঘাটতি, আমরা অনেক সময় আলোচনা করি যে ভারতের সাথে আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি, এটা 9 থেকে 10 বিলিয়ন ডলারের মতো। চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কিন্তু তার চেয়েও বেশি, 15-16 বিলিয়ন ডলার। সো চীন আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়ী পার্টনার, চীন আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনারও বটে, এবং এশিয়ার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং চীনের সাথে আমাদের একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠছিল, এবং সেই সম্পর্কটাকে আরও কতদূর আমরা নিয়ে যেতে পারবো, বিশেষ করে তিস্তা ব্যারেজ নিয়ে কথাবার্তা হচ্ছিল, আরও অন্যান্য বিষয়ে কথাবার্তা হচ্ছিল। সুতরাং চীন অলরেডি তার যে স্বার্থ বাংলাদেশে যে ইনভেস্টমেন্টগুলো আছে, এটা চীন নিশ্চয়ই সুরক্ষিত করতে চায়। এই কারণে তারা হয়তো পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পরে, উপদেষ্টার সাথে বৈঠকের পরে তারা শীর্ষ পর্যায়ের একটা বৈঠক করতে চায়। তো সেটা মার্চে হলে তো তার আগে ট্রাম্পের সাথে CGNP এর বৈঠক হবে, মোদির সাহেবের বৈঠক হবে। সুতরাং আমাদের এই অঞ্চলে এরকম অনেক শীর্ষ বৈঠক হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পারবো, এবং চীন খুব ইন্টারেস্টেড, এটা বোঝাই যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে শিরোনাম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে শৃঙ্খলা ফিরছে না ঋণে, সম্ভাব্য খেলাপি 7.5 লাখ কোটি টাকা। না, খেলাপি ঋণ তো আমাদের একটা বড় সমস্যা, এবং খেলাপি ঋণ তো একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে। এবং আপনি যদি দেখেন যে গত 20 বছর 25 বছর ধরে এই ঋণ বাড়ছে। শিল্প চালুর আগেই ঋণ খেলাপি, এরকম চালুর আগে ঋণ খেলাপি হয়ে যায়। আবার শিল্প নাই, আপনি গ্রিনফিল্ড, সেখানে শত শত কোটি টাকা, এমনকি 1000 কোটি টাকা লোন নেওয়া হয়, এবং তারপরে সেই টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়, শিল্পের কোনো খবর থাকে না। সো এই যে খেলাফি ঋণের কারণে আপনি যে অ্যামাউন্টটা বললেন, মানে ভয়াবহ অ্যামাউন্ট, তো এই খেলাফি ঋণের কারণে তো ব্যাঙ্কগুলোর লিকুইডিটি প্রবলেম হয়েছে। তো আপনি 9টা ইসলামী ব্যাংকের মতো, তারা যে শরিয়া ব্যাংক, তারা তো খেলাফি ঋণের ভারে এত নুব্জ যে তাদেরকে টাকা ছাপিয়ে 21,000 কোটি টাকা দেওয়ার পরেও কিন্তু তারা দাঁড়াতে পারছে না। কারণ হচ্ছে যে ওই ব্যাংকের উপর থেকে তো মানুষের আস্থা চলে গেছে। সুতরাং তারা যে গ্রাহকরা ওই ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে চলে যাচ্ছে, তো অন্য ব্যাংকগুলো সেইভাবে ল্যান্ডিং করার সাহস পাচ্ছে না। তো এখানে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে বড় ধরনের সংস্কার করতে হবে আমাদের ব্যাংকিং সেক্টরে, এবং সেটা নিয়ে কাজ করতে হবে। তো যদি আমরা বড় ধরনের সংস্কার করতে পারি এবং খেলাফি ঋণের সংস্কৃতি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। তো এই বেরিয়ে আসাটা তখনই সম্ভব হবে যখন এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না। এই খেলাফি ঋণগুলোর পিছনে কিন্তু এক শাসক দল এবং রাজনীতিবিদদের একটা বড় ধরনের হস্তক্ষেপ আছে, ইন্টারভেনশন আছে, যে কারণে মানে ঠিকমতো যাচাই বাছাই না করেই ঋণ দেওয়া হয়েছে। এবং যারা এইসবের সাথে যুক্ত ছিলেন তাদের আর্থিক লাভ আছে।
আপনি এরকম জোকস আছে বাজারে যে আপনি যদি একটা 1 কোটি টাকার লোন নিতে যান তাহলে সেটা নিতে আপনার স্যান্ডেল বা জুতার শুকতুলি হয়ে যাবে, কিন্তু ওই লোনটাই যদি 100 কোটি বা 1000 কোটি টাকা হয় তাহলে খুব তাড়াতাড়ি স্যাংশন হয়ে যাবে, কারণ ওখান থেকে যে পার্সেন্টেজ পাওয়া যায় সেটা তো বেশ বড় পার্সেন্টেজ। সুতরাং ওইটার ব্যাপারে সবাই খুব ইন্টারেস্টেড থাকে, কোথাও কাগজ ঠিক আছে কি না, আসলেই ইয়ে হবে কি না, ইন্ডাস্ট্রি হবে কি না, এবং এটার ফিজিবিলিটি ভালো আছে কি না, এগুলো কিছুই দেখা হয় না। সো ওই সংস্কৃতি থেকে বের করে আনতে হবে ব্যাংককে, এবং ব্যাংকের কাছে টাকা থাকতে হবে, লিকুইডিটি বাড়াতে হবে তাদের। সব ব্যাংকই তো লিকুইডিটির অবস্থা খুব খারাপ, ইভেন কি আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলোর অবস্থা খারাপ। আর প্রাইভেট ব্যাংক তো করা হয়েছিল যে একটা পুঁজিবাদী অর্থনীতিতে রাষ্ট্রীয় ব্যাংকের পাশাপাশি বা সরকারি ব্যাংকের পাশাপাশি প্রাইভেট সেক্টরে ব্যাংক থাকতে হবে। বাট আমরা প্রাইভেট ব্যাংকগুলোতে কি দেখলাম, চরম ধরনের লুটপাট, সবখানে একটা এত লুটপাট, এত দুর্নীতি, এত অব্যবস্থা যে এগুলো শুনলেই তো মানে আপনি গা শিউরে উঠবে। তো এখান থেকে কীভাবে বের হওয়া যায় সেটা নিয়ে কাজ করতে হবে, আসলে বের হওয়া ছাড়া তো কোনো পথ নেই। দুটো শিরোনাম আমরা পাশাপাশি আলোচনা করতে পারি কারণ একই রকম বিষয় রয়েছে, সেটা হচ্ছে ভ্যাটে অসন্তোষ জনমনে। আরেকটি সংবাদপত্রে বলা হয়েছে রমজানের পণ্যে ভয় ধরাচ্ছে ভ্যাট ডলার। রমজানের পণ্য খুবই ইম্পর্টেন্ট, ভ্যাট বৃদ্ধি করলে রমজানের পণ্যের উপরে এটার প্রভাব পড়বে, বাট ডলার ঘাটতি, যেটা আমদানি করার জন্য প্রয়োজনীয় ডলার তাদেরকে দিতে হবে, যেটা দরকার প্রয়োজন, এবং এখানে ট্যারিফ কমিশনকে শক্তিশালী কঠোর ভূমিকা নিতে হবে এবং তাদেরকে মূল্য নির্ধারণ করে দিতে হবে। কেন প্রতিটি রমজানের সময়, অতীতে প্রত্যেক রমজানের সময় জনগণের পকেট কেটে যে তেল, চিনি, খোরমা, মানে আর কিসমিস, অন্যান্য মশলা সামগ্রী, ডাল, এইসব দিয়ে তো মানুষের অনেক পকেট কাটা হয়েছে। এবং আমাদের ব্যবসায়ীরাও কিন্তু এই রমজান মাসের সময় কী কারণে যেন তাদের তখন মাথা ঠিক থাকে না, তারা আরও বেশি লাভ করার জন্য চেষ্টা করেন। আর এর মধ্যে যে 100 আইটেমে ভ্যাট বাড়ানো হয়েছে এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, এবং এটা খুবই মানে অন্যায় হয়েছে, এবং এইভাবে ভ্যাট বাড়ানোতে সাধারণ দরিদ্র জনগণ ক্ষতিগ্রস্ত হবে, এটা পরিষ্কার। কেন সরকারের রাজস্ব ঘাটতি মেটানোর জন্য এটা সরকার করেছেন এরকমটা বলে, কেউ কেউ বলেন বাধ্য হয়েছে, বাট এই বাধ্যতা তো সরকারের হওয়ার দরকার নেই। আপনি যদি হোটেলের কথা চিন্তা করেন, এখন ওটা বাতিল করা হয়েছে আলাপ আলোচনা ভিত্তিতে, তারা নিশ্চয়ই শুনেছেন, যেখানে হোটেলের 80% আপনার ভ্যাটের আওতায় নেই, সেখানে আপনি তাদের উপর ভ্যাট বাড়ায় দিয়ে লাভ কি? আপনি আওতা বাড়ান, আপনি আয়করের আওতা বাড়ান, আমাদের ট্যাক্স জিডিপি যে রেশিও আছে এটা নিয়ে তো অনেক কথা, অনেক আলোচনা, আওতা বাড়ান। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই জিনিসগুলো করা কিন্তু সহজ, যেহেতু তাদের উপরে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নাই বা রাজনীতিবিদরা এখানে ইন্টারভেন করবেন না। তো সেই জায়গায় আমাদের এনবিআর এবং অন্যান্য যারা যুক্ত আছেন তাদের ওই দিকে চিন্তা করা, এবং 5 মাসের মধ্যে তাদের একটা ভালো প্ল্যান করা উচিত ছিল। মেটিকুলাসলি প্ল্যান না করলেও মোটামুটি একটা প্ল্যান করা উচিত ছিল, এবং সেই লক্ষ্যে তারা এগোতে পারতেন। তো এটা আমাদের এনবিআর এবং যারা যে ব্যুরোক্রেসি এখানে আছে বা যে গণকর্মচারীরা কাজ করতেছেন তাদেরকে আরও গভীরভাবে চিন্তাভাবনা করতে হবে। সহজ সমাধানে গেলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে, এবং এই কারণে এই ভ্যাট যা করা হয়েছে যেগুলো জনগণকে ক্ষতিগ্রস্ত করে অবশ্যই এগুলো প্রত্যাহার করতে হবে। কিছু কিছু অলরেডি প্রত্যাহার করা হয়েছে, যেমন সেল ফোনের উপরে এটা প্রত্যাহার করা হয়েছে, ঔষধের উপরে ভ্যাট বসানো হয়েছিল সেটা প্রত্যাহার করা হয়েছে। এমনিতে ওষুধের দাম অনেক বেড়ে গেছে, সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ আছে কিনা এটা কেউ বলতে পারে না। এবং তারপরে যদি হোটেলের উপর দেওয়া হতো তাহলে খাদ্যের দাম বেড়ে যেত। তো এইসব মিলে বেশ কিছু প্রত্যাহার করা হয়েছে, আমার মনে হয় যে আরও কিছু প্রত্যাহার করার সুযোগ আছে, সেটা করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতিকে ঘিরে আমরা শিরোনাম দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ভারতকে কড়া বার্তা দেওয়ার তাগিদ সাবেক কূটনীতিকদের। কড়া বার্তা তো আপনি দিতেই পারেন, বিষয়টা হলো যে আপনি কড়া বার্তা দেন না নরম বার্তা দেন তাতে তো কোনো লাভ নেই। মানে এই যে কড়া বার্তা দিতে হবে, কড়া বার্তাটা কি? আমাদের কূটনীতিকরা এখন সাবেক হওয়ার কারণে ওনারা কূটনীতির ভাষা থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। আমাদেরকে তাদের সাথে বসতে হয়, যে ফ্ল্যাগ মিটিং হয়েছে, ফ্ল্যাগ মিটিংয়ে তো আলাপ আলোচনা হয়েছে এবং একটা নিষ্পত্তি হয়েছে। সুতরাং ভারতের সাথে আমাদের যে সীমান্তে যে সংঘর্ষ বা সীমান্তে যে হত্যা হয় বা সীমান্ত নিয়ে আমাদের যে সমস্যা, সেটা ভারতের সাথে আলাপ আলোচনা করে এটা নিষ্পত্তি করতে হবে। এখন আমি কড়া বার্তা দিতে পারি, তাতে খুব একটা লাভ নাও হতে পারে, আমি নরম বার্তা দিলে আবার আমার ঘাড়ে চেপে বসতে পারে। সুতরাং এর মাঝখানে আমাদের পথ খুঁজে বের করতে হবে, এবং পথটা হলো কূটনীতিক। ভারতের সাথে সীমান্ত হোক বা অন্য যে কোনো সমস্যা হোক, সমস্যার সমাধান হতে হবে কূটনীতিক। এখানে আমরা কোনো সিকিউরিটি মেজার নিতে পারবো না, কোনো যুদ্ধের মধ্যে জড়িয়ে যেতে পারবো না।
যেখানে মানে মিলিটারি সলিউশন নাই, সোজা কথা একদম পরিষ্কার যে এখানে কোনো মিলিটারি সলিউশন নাই, সিকিউরিটি সলিউশন নাই। সুতরাং এখানে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদেরকে মানে 1 to 1 বসে এই আমাদের যে একটা স্বাধীন রাষ্ট্র এবং আমরা যে তাদের পাশাপাশি প্রতিবেশী, এবং এই প্রতিবেশী যে তাদের প্রয়োজন, প্রতিবেশী দেশে যে শান্তি থাকা এবং প্রতিবেশী দেশটা যাতে একেবারে পুরোপুরি ভারত বিদ্বেষী না হয়ে যায়, এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেটা ভারতকে বোঝানো। এবং আমার মনে হয় এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিষ্পত্তি করার পথ বেছে নেওয়াই হলো উত্তম পথ। অনেক অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।